2024 উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলার লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জীবনী। এর আগে আমি তোমাদের মাইকেল মধুসূদন দত্তের জীবনী সম্পর্কে আলোচনা করেছিলাম। যদি ওই ভিডিওটি কেউ দেখে না থাকা তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো। তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জীবনী। এখানে একটি আমি উক্তি দিয়ে শুরু করেছি, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটি তোমরা চাইলে দিতে পারো, আবার নাও পারো। এরপর উত্তরটা এইভাবে লিখবে, এখানে একটু ভূমিকা স্বরূপ দিয়ে নিবে। বাংলা সাহিত্য জগতে গৌরবময় ইতিহাস খুব সংক্ষিপ্ত নয়। এই গৌরব উজ্জ্বল ধারাতেই বিংশ শতাব্দীর বাংলা সাহিত্য জগতে রবিতাপে হারিয়ে না গিয়ে প্রথম রবীন্দ্রনাথের মায়াজাল ভেঙে বিদ্রোহের নিশানা উঁচিয়ে কবি ও সঙ্গীতকার রূপে কাজী নজরুল ইসলামের আগমন ঘটে। এটি ছিল ভূমিকা। এরপর কাজী নজরুল ইসলামের জন্ম পরিচয় এবং তার পিতামাতার নামটা নিচে আলোচনা করা হয়েছে, দেখে নাও এখানে। এগুলি তোমরা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারো। বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম 1899 সালে 24শে মে ব্রিটিশ ভারতবর্ষের বাংলা প্রেসিডেন্সির চুরুলিয়া গ্রামে, যেটি বর্তমানে এখন বর্ধমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকের চুরুলিয়া গ্রাম পড়ে, জন্মগ্রহণ করেন এবং তিনি ছিলেন কাজী ফকির আহমেদ ও জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান। বাল্যকালে কাজী নজরুল ইসলাম এলাকায় দুদু মিয়া নামেই বেশ পরিচিত ছিলেন। এটি ছিল জন্ম পরিচয়। এরপর তার যে শিক্ষাজীবনটা দেখে নাও। শৈশবে প্রারম্ভিক শিক্ষা শুরু করলেও 1908 সালে মাত্র 9 বছর বয়সে কাজী নজরুল ইসলাম পিতৃহারা হলে অভাব অনটনের বশবর্তী হয়ে তার শিক্ষা গ্রহণে ভাটা পড়ে। এই সময় কাজী নজরুল ইসলামের যে চাচা ছিলেন করিম চাচার অধীনে কিছুদিন তিনি লেখাপড়া শেখেন। পরে স্থানীয় মক্তবে কুরআন, ইসলাম ধর্ম দর্শন, ইসলামীয় ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করেন। এই সময় মক্তবে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত মক্তবেই শিক্ষকতার কাজ তিনি শুরু করেছিলেন। এরপর তার যে কর্মজীবন, সেই কর্মজীবনটা দেখে নাও এখানে। তার পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব অনটনে শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয়ে মাত্র 10 বছর বয়সেই কর্মজীবন শুরু করতে বাধ্য হন। মক্তবে শিক্ষকতার কাজ শুরু করার পাশাপাশি হাজি পালোয়ানের কবরের সেবক ও মসজিদের মুয়াজ্জিন হিসেবে কাজ শুরু করেন। এসব কাজের মধ্য থেকেও পরবর্তীকালে সাহিত্যকর্মে বিপুলভাবে আকৃষ্ট হয়ে পড়ে। তবে বাল্য বয়সের স্থানীয় লোকসঙ্গীতের প্রতি অকৃত্রিম ভালোবাসায় বশবর্তী হয়ে লেটো, যেটি ভ্রাম্যমাণ নাট্যদল, সেই দলে যোগদান করেন। তারপর প্রথম বিশ্বযুদ্ধ প্রাককালে সৈন্যদের দলেও যোগ দেন তিনি। এছাড়া মক্তবে শিক্ষকতার কাজও করেন, এছাড়াও তিনি সাংবাদিকতার কাজও করেন। এটি ছিল তার কর্মজীবন। এরপর মানুষের কবি হিসেবে তিনি পরিচিত ছিলেন। সাময়িক প্রেক্ষাপট, বঙ্গভঙ্গ আন্দোলন, অসহযোগ আন্দোলন, প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে তার মনকে ভারাকাতর না করেও সকল মানবজাতির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত থেকে নিজস্ব স্বাধীন মতবাদকে ছড়িয়ে দিয়েছিলেন জনমানবে। তার আমার কৈফিয়ত কবিতা তারই ফলশ্রুতি। তিনি সদা সর্বদা মানুষের সমান অধিকার ও সম্ভাবনা, মানুষের চিরন্তন আশা, সুখ দুঃখ, প্রেম প্রীতি, বীর বীরত্বের প্রতি জোর দিয়ে একের পর এক কবিতা রচনা করে গেছেন। তাই তাকে মানুষের কবি বলেও আখ্যায়িত করা যায়। এরপর যে পয়েন্টস রয়েছে সেটি হলো বিদ্রোহী কবি। মহামানবের তীরে মানবিক গুণসম্পন্ন কবিচিত্ত মানুষের উপরে নির্যাতন, শোষণ ও অত্যাচারের প্রতিবাদ করেছেন তার প্রতিবাদের সুর ও লেখনীর মাধ্যমে। তিনি অরাজনৈতিকভাবেই বিদ্রোহের উচ্চকণ্ঠে জাগরিত হয়ে মানুষের মনে প্রতিবাদের জয়গান জাগিয়ে তুলতে চেয়েছিলেন। অগ্নিবীর 1922 সালে, ভাঙার গান 1924 ও বিষের বাঁশি 1331 মতো লেখনী তারই ফলশ্রুতি। এরপর যে পয়েন্টসটি রয়েছে সেটি হলো সাহিত্যকৃতি। ঠিক রবির কিরণ যেমন মধ্য গগনে, তখন রবিতাপে হারিয়ে না গিয়ে বিদ্রোহী বার্তা উঁচিয়ে লেখনীর মধ্য নিয়ে এলেন অপ্রতিম প্রতিভা।
যার সাহিত্যকৃতি দুই বাংলার মানুষকে দিয়েছিলেন অনাবিল প্রেম প্রীতি, সাম্যবাদী, এছাড়াও নজরুল গীতি। তার যে নজরুল গীতিগুলি ছিল তার মধ্যে দোলন চাঁপা, যেটি 1927, এছাড়াও চক্রবাক 1929 খ্রিস্টাব্দে, হিল্লোল 1927, অগ্নিবীণা 1922-এর মতো রচনা সংকলন ছাড়াও 1922 সালের ব্যথার দান এবং যোগবাণীর মতো গল্প সংকলন প্রভূত খ্যাতি এনে দিয়েছিলেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রে গান গেয়েছিলেন। নজরুল ইসলাম ধূপছায়া নামে একটি চলচ্চিত্রের পরিচালনাও করেছিলেন। এছাড়াও পাতালপুরীর গোরা এবং রজত জয়ন্তী, সাপুড়ে, নন্দিনী, অভিনয় এর মতো কয়েকটি নামকরা চলচ্চিত্রের গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালকও ছিলেন। বলা বাহুল্য, চৌরঙ্গী হিন্দিতে নির্মিত হলেও সেটার জন্য তিনি 7টি হিন্দি গানও লিখেছিলেন। এরপর তার যে পুরস্কার এবং সম্মান রয়েছে সেগুলি দেখে নাও। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক বাংলা সাহিত্যের জগত্তারিণী স্বর্ণপদক পাওয়ার পর 1960 সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হন। এছাড়াও 2012 সালে আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। তার নামকে গুরুত্ব দিয়ে দুর্গাপুরে কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ করা হয়েছে। তার পাশাপাশি কাজী নজরুল ইসলাম সরণি ও মেট্রো স্টেশনেরও নামকরণ করা হয়েছে। এরপর 1976 সালে বাংলাদেশের রাষ্ট্র নজরুলকে সে দেশের নাগরিকত্ব প্রমাণ করে 21 পদকে ভূষিত করেন। এছাড়াও 1947 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেন। এছাড়াও নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় এবং 2005 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। এরপর যে পয়েন্টস রয়েছে সেটি হচ্ছে লাস্ট পয়েন্ট, জীবনাবসান বা আমরা তার পরলোক গমনও বলতে পারি। শেষ বয়সে দীর্ঘদিন বাকরুদ্ধ অবস্থায় অনেক কষ্টে দিনপাত করতে করতে বুকে তীব্র যন্ত্রণা নিয়ে ঢাকার পিজি হাসপাতালে 1976 খ্রিস্টাব্দে 29 আগস্ট তিনি পরলোকে গমন করেন। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।